দেখো দেখো তাহলে আমরা বলছি ব্যাপন একটি কি প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াতে কি ঘটে তা দেখার জন্য আমরা প্রথমে একটা পাত্র নিয়েছি, আরেকটি পাত্র নিয়েছি, আরেকটি পাত্র নিয়েছি। পাত্র তাহলে কয়টি আছে? তিনটা। পাত্র কিন্তু বিয়ে করার নয়, ব্যাপন পরীক্ষা করার। ঠিক আছে কি? পাত্র নিয়েছি আমরা। পাত্র নিয়ে এই জায়গায় দেখো, এই জায়গায় আমরা নিলাম হচ্ছে পানি। কি নিয়েছি আমরা? পানি। ঠিক আছে কি? এই জায়গাতেও আমরা নিলাম পানি। আর এই জায়গাতে যেটা নেওয়া হলো সেটি হচ্ছে বায়ু। সেটা হচ্ছে কি? ঠিক আছে কি? এখন এর মধ্যে আমি দিলাম চিনি দিলাম। এগুলো বড় বড় দানা কিসের? চিনি। বলো তো চিনি কি পদার্থ? তো আমি পাশে লিখে গেলাম কঠিন পদার্থ। ঠিক আছে কি? আর এই জায়গায় আমরা ওই যে কাপড়কে রঙিন করার জন্য নীল ব্যবহার করে থাকি, উজালা ব্যবহার করা হয়, চমক ব্যবহার করা হয়, তাই আছে না? আমরা সেগুলো নিলাম। তাহলে আমি যদি এখানে চমক ব্যবহার করি তাহলে চমক অবশ্যই কি পদার্থ? চমক অবশ্যই তরল পদার্থ। ঠিক আছে কি? আর এই জায়গায় আমি নিলাম হচ্ছে বডি স্প্রে। বডি স্প্রে, এসপিআরআই স্প্রে। তাহলে বডি স্প্রেতে যে পদার্থ আছে সেটা কি পদার্থ? গ্যাসীয় পদার্থ। তাহলে এখানে আছে গ্যাসীয় পদার্থ। তাহলে বডি স্প্রেতে গ্যাসীয় পদার্থ, চমকে আছে তরল পদার্থ, আর চিনিতে আছে, চিনি হচ্ছে কি পদার্থ? কঠিন পদার্থ। ঠিক আছে কি? এখন দেখো তো, যখন আমরা চিনিগুলোকে এখানে দিয়ে দেব, এই চিনিগুলো এদিকে যতটুকু না গলে যাবে এদিকেও কিন্তু ততটুকুই গলে যাবে, উপরের দিকেও ততটুকু যাবে, এদিকেও কি হবে? ততটুকুই যাবে। এই চিনি গলানোর জন্য কোনো কিছুর প্রয়োজন পড়ছে না। আবার এখানে যখন আমরা চমক দিয়েছিলাম, এই চমকও কিন্তু চারদিকে ঠিক সেভাবেই কি যাবে? ছড়িয়ে পড়বে, তাই না? আর বডি স্প্রের যে গন্ধটা আমরা এখানে দিলাম, একবার স্প্রে করে দিলাম, সেই গন্ধটা কিন্তু চারদিকে সমানভাবে কি যাবে? ছড়িয়ে পড়বে। এই ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কোনো চাপের কি থাকলো না? প্রভাব থাকলো না। চাপ দিয়ে কি আমরা নিয়েছি? আমরা কি এখানে পিস্তল ধরেছি? এখানে ডোনাল্ড ট্রাম্পকে ডেকেছি যে আপনি চাপ দেন, ছড়িয়ে পড়তে হবে? এরকম কি আছে? বৈশ্বিক কোনো চাপ আছে? চাপ নাই। অন্য কোনো চাপ আছে? চাপ নাই। তাহলে আপনা আপনি ছড়িয়ে পড়ছে না? আপনা আপনি ছড়িয়ে পড়লে তাকে আমরা বলি স্বতঃস্ফূর্ত ভাবে। কিভাবে? তার মানে এই কঠিন পদার্থ, এই তরল পদার্থ এবং এই গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্ত সমানভাবে, স্বতঃস্ফূর্ত কিভাবে? সমানভাবে চারদিকে কি হচ্ছে? আর এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটি হচ্ছে কি? এখন দেখো, এই জায়গার চিনি ছড়িয়ে পড়ার জন্য প্রয়োজন হয়েছে পানি। ঠিক আছে কি? এই জায়গায় দেখো চমক ছড়িয়ে পড়ার জন্য প্রয়োজন হয়েছে কি? পানি। এই জায়গায় বডি স্প্রের সুগন্ধ ছড়িয়ে পড়ার জন্য প্রয়োজন হয়েছে কি? পানি। তার মানে এরা যে ছড়িয়ে পড়বে, সেই ছড়িয়ে পড়ার জন্য কোনো না কোনো একটা কিছু সাহায্যের প্রয়োজন হচ্ছে। আর এই সাহায্যের প্রয়োজন হলে তাকে বলা হয় মাধ্যম। কি বলা হয়? মাধ্যম। তাহলে অবশ্যই ব্যাপনে একটি মাধ্যম লাগে। কি লাগে? এই জন্য আমরা বলছি কোন মাধ্যমে। কি বলছি? কোন মাধ্যমে। কোন কোন পদার্থ স্বতঃস্ফূর্ত কিভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এই যে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। তাহলে কোন মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন। তাহলে কোন মাধ্যমে কোন কোন পদার্থ স্বতঃস্ফূর্ত কিভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। কত মাইসে শুনি? ব্যাপন বলে। গুড। ঠিক আছে কি? এখন ব্যাপন সম্পর্কে আমরা কিছু বৈশিষ্ট্য লিখতে চাই। দেখো ব্যাপন থেকে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম। যদি আমি বৈশিষ্ট্যের কথা বলি, 1 নম্বরের কথায়, তো দেখো তো আমরা কি বলতে পারি। তাহলে 1 নম্বরে আমরা বলতে পারি ব্যাপন কোন কোন পদার্থের ক্ষেত্রে ঘটে? 1 নম্বর বললাম ব্যাপন কঠিন, তরল ও বায়বীয় কি সকল পদার্থের ক্ষেত্রে ঘটে। তাহলে ব্যাপন 3টার ক্ষেত্রেই ঘটে না? ব্যাপন কিন্তু 3টির ক্ষেত্রেই ঘটে। 2 নাম্বার কথা তোমরাই বললা
ব্যাপন স্বতঃস্ফূর্ত ভাবে যাচ্ছে। কিভাবে? স্বতঃস্ফূর্ত। তোমাকে বলা হলো তুমি এই পড়াটা বাসা থেকে দেখে নিও, আমি ধরে বলি এটি একটা ঢং ঢং করে আমরা বললাম। আরেকটা বললাম যে তুমি এটা ভালো করে দেখে আসবে, যদি না হয় তাহলে কিন্তু মার আছে। তাহলে কোনটা তাড়াতাড়ি হবে? যেটাতে মার আছে, চাপ যেটাতে দেওয়া হলো, তাই না? তার মানে আপনা আপনি কাজ করতে দিলে, স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে দিলে সেটি হবে ধীরে ধীরে। সেটা হবে কি? আর চাপ দিয়ে কাজ করলে সেটি হবে তাড়াতাড়ি। তাহলে এটি যেহেতু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তাহলে অবশ্যই এটি একটি কি প্রক্রিয়া? ধীর প্রক্রিয়া। তাহলে ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত কি প্রক্রিয়া? ধীর প্রক্রিয়া। ব্যাপন হচ্ছে স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত কি প্রক্রিয়া? ধীর প্রক্রিয়া। স্বয়বয়াত্ত। তাহলে স্বতঃস্ফূর্ত কি প্রক্রিয়া? ধীর প্রক্রিয়া। ব্যাপন হচ্ছে স্বতঃস্ফূর্ত কি প্রক্রিয়া? ধীর প্রক্রিয়া। 3 নাম্বার কথা, ব্যাপনের চাপের প্রভাব আছে না নাই? তাহলে ব্যাপনের চাপের কোনো প্রভাব নেই। তাহলে ব্যাপনে কার প্রভাব নেই? চাপের কোনো প্রভাব নেই। ঠিক আছে কি কথা? 4 নাম্বার, তাহলে যদি চাপের প্রভাব নাই থাকে তাহলে অণুগুলো ছড়িয়ে পড়ে কেন? হ্যাঁ, উচ্চ ঘনত্বের স্থান থেকে অণুগুলো কি হয়? নিম্ন ঘনত্বের স্থানের দিকে কি হয়? ছড়িয়ে পড়ে। তাহলে উচ্চ ঘনত্বের শব্দটি কি? উচ্চ ঘনত্বের স্থান থেকে, কি থেকে? স্থান থেকে কিগুলো? অণুগুলো কোন ঘনত্বের? নিম্ন ঘনত্বের স্থানের দিকে কি হয়? ছড়িয়ে পড়ে। তাহলে আমরা বৈশিষ্ট্য পেয়েছি কয়টা? 4টা। 1 নাম্বার সকল পদার্থের ক্ষেত্রেই ঘটে। ঠিক আছে কি? 2 নাম্বার এটি একটি স্বতঃস্ফূর্ত কি প্রক্রিয়া? এখানে কোনো চাপের কি নেই? প্রভাব নেই। অণুগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে কোন ঘনত্বের স্থানের দিকে? তাই তো, দেখো তো এখানে ঘনত্ব অনেক বেশি নাই, দিকে কি আছে? নাই তো। তার মানে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে কি হবে? ছড়িয়ে পড়বে। বুঝছেন কথা? আর কোনো সমস্যা আছে? তাহলে আমরা ব্যাপন কাকে বলে আর ব্যাপনের কি পাইলাম? বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য পেয়েছি? 4টা। ঠিক আছে, বলো তো জারিন শুনি 4টা বৈশিষ্ট্য। ব্যাপনের চাপের কোনো প্রভাব নেই। ঠিক আছে কি? যদি তোমাদের কারো এই 4টি বৈশিষ্ট্য লিখে নেওয়ার প্রয়োজন পড়ে লিখতে পারে, যাদের নাই তারা লিখতে পারে। নিঃসরণের দেখো, নিঃসরণের চিত্রটা আমরা উপর থেকে একটু দেখাতে চাই। এটা থাক, যা আছে তাই থাক। দেখো চিত্র দেখো। নিঃসরণের ক্ষেত্রে মনে করো এটা একটা বেলুন। ঠিক আছে কি? এই বেলুনের মধ্যে অবশ্যই বায়ু আছে। বায়ু মানে গ্যাস। বায়ু মানে কি আছে? গ্যাস আছে। অর্থাৎ গ্যাসীয় পদার্থ। কি পদার্থ? বলতো এখানে তুমি মুখ মুখ দিয়ে বা অন্য কোনো কিছু যন্ত্র ব্যবহার করে তারপরে তুমি কিন্তু এখানে বাতাস প্রবেশ করিয়েছো, আর সেই জায়গায় বাতাসটাকে তুমি আবদ্ধ অবস্থায় রেখে দিয়েছো। তাহলে সেই জায়গায় বাতাসের চাপ বা গ্যাসের চাপ এবং বাইরের গ্যাসের চাপ একই হবে না ভিন্ন হবে? কোথায় চাপ বেশি হবে? তার মানে উচ্চ চাপের স্থান এটি। এটি কি চাপের স্থান? উচ্চ চাপের স্থান। আর বাইরেরটা কেমন? নিম্ন চাপের স্থান। এখন উচ্চ চাপের স্থানে যদি কোনো কিছু থাকে তাহলে সে সব সময় চায় নিম্ন চাপের স্থানের দিকে যেতে। কোন দিকে যেতে চায়? নিম্ন চাপের স্থানের দিকে যেতে চায়। তাহলে আমরা যদি কোনো ক্রমে এরকম একটা সরু ছিদ্র করে দেই, সরু কি করে দেওয়া হলো? ছিদ্র করে দেওয়া হলো। তাহলে এই সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে গ্যাস বলতো নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসবে না আসবে না? অবশ্যই সজোরে কে আসে? বেরিয়ে আসে। আর এই বেরিয়ে আসার প্রক্রিয়ার নামই কি? নিঃসরণ। আমরা বলেছিলাম কেমিস্ট্রির ক্ষেত্রে শেষে ন থাকলে সেটি প্রক্রিয়া হয়। দেখো নিঃসরণের ন আছে, এটি একটি কি? প্রক্রিয়া। তাহলে এক্ষেত্রে ঘটনা কি? ঘটনা দেখো। 1 নাম্বার ঘটনা হচ্ছে যে যেটি নিঃসরিত হবে সেটি হতে হবে গ্যাসীয় পদার্থ। তার মানে এটা কোন পদার্থের ক্ষেত্রে ঘটে? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটে। এবং এই পদার্থের কণাগুলো উচ্চ চাপের স্থান থেকে কোন চাপের স্থানের দিকে যায়? নিম্ন চাপের স্থানের দিকে যায়। কিভাবে যায়? সজোরে যায়। ঠিক আছে কি? আর এই প্রক্রিয়ার নামই কি হচ্ছে?
এই সজোরে যাওয়ার একটাই কথা বা একটাই কারণ, সেটি হচ্ছে কি, দেখো তোমরা এখানে কতগুলো আছো, অনেকগুলো আছো। তাদেরকে যদি আমি ছোট একটি দরজা দিয়ে বের হতে বলি যে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, তুমি তাড়াতাড়ি বের হও, তাহলে একজন আরেকজনের মানে ধাক্কা দিয়ে বের হতে চাইবে না। এই যে বের হয়ে যাওয়ার ধারণা বা বের হয়ে যাওয়ার পদ্ধতি, এটি কিন্তু সজোরে বের হয়ে যাওয়া। কি জোরে বের হয়ে যাওয়া? এই সজোরে বের হয়ে যাওয়ার ঘটনা তুমি আরো দেখেছো, সেটি হচ্ছে যদি কোনো একটা টায়ার মনে করো ব্লাস্ট হয়ে গেছে, তো যে টায়ার থেকে খুব একটা শব্দ বের হয়ে বাতাসগুলো বের হয়ে যায় না, সেটি যদি সাইকেলের টায়ার হয় শব্দ কম হবে, আর সেটি যদি ট্রাকের টায়ার হয় তাহলে শব্দটা কি হবে? বুঝছেন কি? এই যে সাইকেলের টায়ার ছিদ্র হয়ে বের হয়ে যাক, নয়তোবা তোমার ট্রাকের টায়ার ছিদ্র হয়ে বের হয়ে যাক, ঘটনা কিন্তু কি একই। ওটিও কিন্তু কি প্রক্রিয়া? নিঃসরণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? নিঃসরণ প্রক্রিয়া। আমরা বাসা বাড়িতে যে সিলিন্ডারে গ্যাস ব্যবহার করি, এর মুখটাকে যদি তুমি খুলে দাও, ওখান থেকে গ্যাস কিভাবে বের হয়ে যাবে? তার মানে এই ঘটনাটিও কি? এই ঘটনাটি হচ্ছে নিঃসরণ। তাহলে নিঃসরণের জন্য প্রয়োজন কি? নিঃসরণের জন্য প্রয়োজন সরু ছিদ্র পথ। দেখতে হবে সরু ছিদ্র পথে ঘটনাটি ঘটেছে কিনা। এক। 2 নম্বর কথা, গ্যাসীয় পদার্থ ছিল কিনা? হ্যাঁ, গ্যাসীয় পদার্থ ছিল। ঠিক আছে, পরের দিকে যাই। উচ্চ চাপের স্থান থেকে কোন চাপের স্থানের দিকে? নিম্ন চাপের স্থানের দিকে ঘটনাটি ঘটেছে কিনা? যদি হ্যাঁ ঘটেছে, তাহলে অবশ্যই এটি একটি কি প্রক্রিয়া? নিঃসরণ প্রক্রিয়া। এজন্য আমরা বলছি সরু ছিদ্র পথে। কি পথে? উচ্চ চাপের স্থান থেকে কোন চাপের স্থান? কোন গ্যাস কোন চাপের স্থানের দিকে? সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে? নিঃসরণ বলে। আমি আবার বলছি, ভালো করে শোনো। তাহলে কি পথে? উচ্চ চাপের স্থান থেকে কোন চাপের? কোন গ্যাস কোন চাপের স্থানের দিকে? সজোরে কি হয়ে আসা প্রক্রিয়াকে কি বলে? নিঃসরণ বলে। বলো লিঙ্কন দেখে শুনি। একটা শব্দ মিস করেছে, গ্যাস। কোন গ্যাস? তুই বলো তো দেখি। বসো। সবসময় যে বায়ু হবে এমন নয়, অন্য কোনো গ্যাসীয় পদার্থ হতে পারে। এই জন্য আমরা শব্দ দিয়ে কি ব্যবহার করবো? গ্যাস। বসে কেন দেখি হৃদয় শুনি। নিঃসরণ বলে। গুড, ঠিক আছে। কি এটি মাঝে ব্যবহার করেছে, তুমি মাঝেই ব্যবহার করো, সমস্যা। এই যে দেখো, উচ্চ চাপের স্থান থেকে কোন গ্যাস বলেছে পরে নিম্নচাপের স্থানের দিকে। নিম্নচাপের কোন দিকে? সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয়? নিঃসরণ। তো নিঃসরণের বৈশিষ্ট্য আছে না? তো এবার দেখি 1 নাম্বার, এর সাথে যদি মিলাই, তাহলে নিঃসরণ শুধু কোন পদার্থের ক্ষেত্রে ঘটে? বায়বীয় বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটে। 2 নাম্বার, এটি কি স্বতঃস্ফূর্ত ধীর প্রক্রিয়া? এটা কি প্রক্রিয়া? এটা দ্রুত প্রক্রিয়া। কি প্রক্রিয়া? দ্রুত প্রক্রিয়া, যার আগে যে বের হয়ে যেতে পারে, দ্রুত প্রক্রিয়া। 3 নাম্বার, চাপের প্রভাব আছে না নাই? তাহলে চাপের প্রভাব আছে। এখন 4 নাম্বার, কিভাবে অণুগুলো যায়? উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে ছড়িয়ে পড়ে। দেখো, উচ্চ চাপের স্থান থেকে, এখানে চাপ শব্দটি বসেছে আর এখানে ঘনত্ব শব্দটি বসেছে। ঠিক আছে কি? তাহলে ব্যাপন আর নিঃসরণের মধ্যে দেখো মিল কোথায়? এটাও হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যায়, আর হচ্ছে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে যায়। বুঝছেন কি কথা? তাহলে একটাতে চাপ শব্দ, আরেকটাতে কি ঘনত্ব, আরেকটাতে কি ঘনত্ব। আবার বোঝেন, এই কথা বোঝেন। তাহলে নিঃসরণের ক্ষেত্রে কি দেখলাম? নিঃসরণের ক্ষেত্রে দেখলাম এই যে গ্যাসীয় অণুগুলো উচ্চ চাপের স্থান থেকে কোন চাপের স্থানের দিকে? হ্যাঁ, কি পরে? ছড়িয়ে পড়ে। ঠিক আছে কি? আর ব্যাপনে দেখেছি যে পদার্থের অণুগুলো, এখানে তো গ্যাসীয় না, সব পদার্থই হতে পারে, এই পদার্থের অণুগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে কোন ঘনত্বের স্থানের দিকে? নিম্ন ঘনত্বের স্থানের দিকে কি হয়? ছড়িয়ে পড়ে। এখন আমি যদি প্রশ্ন একটা এমসিকিউ দিয়ে দিলাম, নিম্নের কোন প্রক্রিয়ায় যে পদার্থের অণুগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থান থেকে ছড়িয়ে পড়ে, তো তুমি নিঃসরণ দেখাবা না ব্যাপন দেখাবা? অবশ্যই ব্যাপন। আর যদি কথাটি তুমি চাপ দে বলি, বুঝতে হবে কিন্তু, না বুঝে দাগা ফিরে আমার সাথে চিল্লাচিল্লি করবেন তাহলে কিন্তু হবে না। বুঝছেন?
আর যদি আমরা মাঝ বরাবর এরকম করে বর্ডার লাইন দেই তাহলে কি হবে? পার্থক্য। বর্ডার লাইন দিলে কি হবে? পার্থক্য। ঠিক আছে। আর পার্থক্যের ক্ষেত্রে চাইলে আপনি 1 নম্বরে আবার সংজ্ঞা ব্যবহার করতে পারেন। তাহলে এক্ষেত্রে ব্যাপনের সংজ্ঞা দেবেন, এক্ষেত্রে কার সংজ্ঞা? তখন কিন্তু আপনি 5টা পাবেন একদম। ঠিক আছে কি? তাহলে আমরা নিঃসরণের বৈশিষ্ট্য কি কি পেয়েছি আমি আগে বলি, ধরবো। 1 নম্বর বৈশিষ্ট্য পেয়েছি, এটি শুধু কোন পদার্থের ক্ষেত্রে ঘটে? এটি কেমন প্রক্রিয়া? এখানে চাপের প্রভাব, অণুগুলো কি হয়? ছড়িয়ে পড়ে, উচ্চ চাপের স্থান থেকে স্থানের দিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে। বলেন তো দেখি আনিকা শুনি। অণুগুলো কি হয়? ছড়িয়ে পড়ে। ঠিক আছে কি? পরের প্রশ্ন, নিঃসর ব্যাপন ও নিঃসরণের মধ্যে কি লেখো? তাহলে বৈশিষ্ট্য লিখলে পার্থক্য লিখতে পারবেন না? বুঝছেন কি সবাই? কারো সমস্যা আছে কি? সমস্যা নাই তো? আমরা প্রশ্ন কি কি পড়লাম সেই প্রশ্ন দেখেন এখন প্রথম থেকে, পড়া আছে আরো। তাহলে প্রথম প্রশ্ন পড়িয়েছে ব্যাপন কাকে বলে। 2 নম্বর প্রশ্ন পড়েছে ব্যাপনের কি লেখো? বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে। আমরা 3 নম্বর প্রশ্ন পড়েছি নিঃসরণ কাকে বলে। নিঃসরণের কি লেখো? 5 নম্বর প্রশ্ন পড়লাম ব্যাপন ও নিঃসরণের মধ্যে কি লেখো? ঠিক আছে কি? কোনো সমস্যা আছে কারো? তাহলে এখানকার মূল পার্থক্য কি? মূল পার্থক্য উচ্চ চাপের স্থান থেকে একটা নিম্ন চাপের স্থানের দিকে ঘটে, আর উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ঘটে। ঠিক আছে কি? আচ্ছা, তো এবার ব্যাপন এবং নিঃসরণের কিছু ঘটনাতে চলে আসি। এবার আমরা লিখছো সবাই এগুলো? আর কথা হচ্ছে আমাদের তো পদার্থ আছে তাই না? কঠিন তরল বায়বীয়। কঠিন তরল কি? 3টার ক্ষেত্রে কি ঘটে? ব্যাপন। তাহলে 3টার মধ্যে কোনটার ব্যাপন সবচেয়ে বেশি হবে? গ্যাসীয় পদার্থের ব্যাপন হার সবচেয়ে কি হবে? বেশি বেশি হবে। যেমন দেখো, এটাকে যদি আমরা কঠিন পদার্থ কল্পনা করি, কঠিন পদার্থ চিত্র দিই, ছোট ছোট করেই দিই, এই যে কঠিন পদার্থ। আর এটাকে যদি আমরা তরল পদার্থ কল্পনা করি, কোন পদার্থ? তরল পদার্থ। আর এইটাকে যদি আমরা কি পদার্থ কল্পনা করি? গ্যাসীয় পদার্থ কল্পনা করি। এখন কথা হচ্ছে তাহলে কার ছড়িয়ে পড়ার প্রবণতাটা সবচেয়ে বেশি হবে? তোমরা বলছো গ্যাসীয় পদার্থের ব্যাপন তাহলে সবচেয়ে কি হবে? বেশি হবে। কারণ কি? কোন একটি পদার্থ কতটুকু ছড়িয়ে পড়বে সেটি নির্ভর করে তার গতিশক্তির উপর। তুমি কত দূরত্ব যাবে, কত তাড়াতাড়ি যাবে সেটা নির্ভর করবে তোমার কার উপর? গতিশক্তির উপর। তোমার গতিশক্তি যদি বেশি হয় তাহলে তুমি দ্রুত ছড়িয়ে পড়তে পারবে, আর তোমার যদি গতিশক্তি কম হয় তাহলে কি হবে? তুমি কিন্তু দ্রুত কিন্তু কি করতে পারবে না? ছড়িয়ে পড়তে পারবে না। তাহলে কোন পদার্থের ব্যাপন হার বেশি হবে সেটি নির্ভর করে ওই পদার্থের কার উপর? গতিশক্তির উপর। এই 3টি পদার্থের মধ্যে যার গতিশক্তি সবচেয়ে বেশি হবে তার ব্যাপন হার সবচেয়ে কি হবে? বেশি হবে। আর যার কম হবে তার ব্যাপন হার সবচেয়ে কি হবে? কম হবে। এখন দেখো, আমরা কিন্তু জানি এই পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি নেই বললেই চলে। আন্তঃআণবিক কি শক্তি? আকর্ষণ শক্তি নেই বললেই চলে। নেই বললেই চলে। তাহলে যদি এইরকম আকর্ষণ শক্তি হয় তাহলে তাদের মধ্যে দূরত্ব কেমন হবে? তাহলে অণুগুলোর দূরত্ব গুলো কি হয়? সর্বোচ্চ দূরে কি করে? অবস্থান করে। তাহলে অণুগুলো পরস্পর থেকে সর্বোচ্চ দূরত্বে কি করে? ফলে এদের গতিশক্তি, এদের কি শক্তি? গতিশক্তি সবচেয়ে কি হয়? বেশি হয়। তাই অণুগুলো খুব দ্রুত চারদিকে কি হয়? অণুগুলো খুব দ্রুত চারদিকে কি হয়? ছড়িয়ে পড়ে। এই জন্য এদের ব্যাপন হার সবচেয়ে বেশি। অর্থাৎ ওই যে আমরা পড়ে এসেছিলাম কঠিন তরল গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য 1 2 3 4 করে না,
তার তুমি চাইলে 2 বলো, 3 বলো, 4 বলো, তারপরে বলো গতিশক্তি তাই অনেক বেশি হয়, এই জন্য এর ব্যাপনার সবচেয়ে কি হয় বেশি। তার মানে দেখো কি বলেছিলাম, আমরা বলেছিলাম গ্যাসীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি বা আন্তঃনবিক আকর্ষণ শক্তি নেই বললেই কি চলে। তাই এদের আন্তঃকণার দূরত্ব কি হয় সবচেয়ে বেশি হয়। এজন্য কণাগুলো পরস্পর থেকে কেমন দূরত্বে অবস্থান করে এবং গতিশক্তি কি হয় সবচেয়ে বেশি হয়। এজন্য কণাগুলো কি হয় খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই জন্য গ্যাসীয় পদার্থের ব্যাপনার কি হয় সবচেয়ে বেশি। আমি আবার বলছি, আমি বললাম গ্যাসীয় পদার্থের আন্তঃনবিক আকর্ষণ শক্তি নেই, ফলে গ্যাসীয় পদার্থের অণুগুলোর আন্তঃনবিক দূরত্ব সবচেয়ে বেশি হয়। তাই কণাগুলো পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে এবং এদের গতিশক্তি কি হয় সবচেয়ে বেশি হয়। তাই অণুগুলো খুব দ্রুত চারদিকে কি হয় ছড়িয়ে পড়ে। তাই এর ব্যাপনার সবচেয়ে কি হয় বেশি হয়। এখন যদি প্রশ্ন করি কার ব্যাপনার সবচেয়ে কম, এই যে এর ব্যাপনার সবচেয়ে কম, তাহলে তোর অপোজিট কথা যে কঠিন পদার্থের আন্তঃনবিক শক্তি সবচেয়ে কি হয় আন্তঃনবিক দূরত্ব সবচেয়ে কি হয় কম হয়। তাই কণাগুলো পরস্পরের কোথায় থাকে খুব কাছাকাছি থাকে, এর জন্য এদের গতিশক্তি কি হয় গতিশক্তি কম হয় বা সবচেয়ে কম হয়। এর জন্য কণাগুলো ধীরে ধীরে চারদিকে কি হয়, তাই কঠিন পদার্থের ব্যাপন হার সবচেয়ে কি হয় কম। তার মানে ওই যে তোমরা 2 বলেছিলা, 3 বলেছিলা, 4 বলেছিলা, তারপরে গতিশক্তি কেমন, ফলে ব্যাপনার তেমন, ফলে ব্যাপনার কি তেমন। তাহলে কঠিন পদার্থের আন্তঃনবিক আকর্ষণ শক্তি কেমন, ফলে দূরত্ব কেমন, ফলে অণুগুলো কোথায় অবস্থান করে, এই জন্য এদের গতিশক্তি কি হয়ে থাকে, তাই এরা ধীরে ধীরে চারদিকে কি হয়, এর জন্য ব্যাপনার কি হয় সবচেয়ে কম হয়। তাহলে এর ব্যাপনার সবচেয়ে কম আর এর ব্যাপনার সবচেয়ে বেশি। আর তরলের তরলের মান বুঝছেন, প্রশ্ন কি বুঝছেন কি? তাহলে প্রশ্ন কি গেল, কোন পদার্থের ব্যাপনার সবচেয়ে বেশি আর কোন পদার্থের ব্যাপনার সবচেয়ে কম। আরো প্রশ্ন তাহলে বলতে পারেন, দূরে বুঝছো সবাই? কন্তস্থ দিয়ে শুনি, কোন পদার্থের ব্যাপনার সবচেয়ে কম এবং কেন? অণুগুলো ধীরে ধীরে চারদিকে, এই জন্য ব্যাপনার কি হয় কম। বলতো ফাবিয়া, বলতো শুনি, কোন পদার্থের ব্যাপনার সবচেয়ে বেশি হয়? দ্রুত চারদিকে, এই জন্য এর ব্যাপনার কি হয় সবচেয়ে বেশি হয়। এখন কথা হচ্ছে এই 3টি পদার্থকে যদি আমরা তাপ দিই, যার ব্যাপনার যেরকম সেরকমই আছে, কিন্তু আমরা কি দেওয়া শুরু করলাম, তাপ দেওয়া শুরু করলাম। তাপ দিলে এর ব্যাপনার কি পাবে, হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? তাহলে বৃদ্ধি পাবে। কারণ কি দেখো, আমি যদি কঠিনও হই, আমি যখন দেখা যায় শীতকাল আসে তখন এরকম করে থাকি না, আর গরমকালে তো এরকম করে থাকি, একটু চলাফেরা বেশি হয়, শীতকালে চলাফেরা কিন্তু কি হয় কম হয়। তাহলে তাপ পেলে আমাদের এই যে কণাগুলোর গতিশক্তি কি পায় বৃদ্ধি। কণার গতিতত্ত্বে আমরা পড়ে এসেছিলাম, মনে আছে, যে কোনো পদার্থকে কি দেওয়া হলে তাপ দেওয়া, ওই পদার্থের অণুগুলো তাপ গ্রহণ করে কি করতে থাকে, আরো তাপ দেওয়া হলে তারা গতিশক্তি কি করতে থাকে বৃদ্ধি করতে থাকে, গতিশক্তি কি করতে থাকে বৃদ্ধি করতে থাকে। ফলে তাদের যে আগের ছুটাছুটি হবে আর তাপ দেওয়ার পরে ছুটাছুটি কি একই হবে, তার থেকে বেড়ে যাবে না? তাহলে তাপ দিলে অণুগুলো স্বাভাবিকের থেকে বেশি দ্রুত কি হবে, এই জন্য তাপ প্রয়োগ করলে পদার্থের ব্যাপনার কি পায়, তাহলে তাপ প্রয়োগ করলে কোন পদার্থের ব্যাপনার কি পায়, বুঝছেন কথা? তাপ দিলে ব্যাপনার কি হবে বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে তার কথা আমি আরেকবার বলি, ওই যে কণার গতিতত্ত্ব থেকে যেখানে ছিল ওখান থেকে বলবেন যে কোন পদার্থকে কি দেয়া হলে ওই পদার্থের কণাগুলো তাপ গ্রহণ করে প্রথমে কি করতে থাকে,
একে আরো তাপ দেওয়া হলে তারা গতিশক্তি কি করতে থাকে, ফলে এরা আন্তঃনবিক আকর্ষণ শক্তি কমে গিয়ে গতিশক্তি কি করে, বৃদ্ধি করে। এর জন্য স্বাভাবিকের থেকে কিসের থেকে বেশি দ্রুত চারদিকে কি হয়, তাই তাপ দিলে কোন পদার্থের ব্যাপনার কি পায়। এর উদাহরণ দেই, তাপ দিলে যে ব্যাপনার বৃদ্ধি পায় তার উদাহরণ দেখেন। উদাহরণ হচ্ছে কি, আমরা চিনি অথবা হচ্ছে গুড়কে যদি পানির ভেতরে দিয়ে রেখে দেই তাহলে এটি গলতে কিন্তু অনেক সময় লাগবে। অনেক সময় লাগবে না, অনেক সময় লাগবে। কিন্তু একে যদি তাপ দেওয়া যায় তা দেখা যায় চিনি এবং গুড়গুলো কিন্তু তাড়াতাড়ি কি যায়, গলে যায়। অর্থাৎ তাপ দিলে ব্যাপনার কি পায়, বৃদ্ধি। আরেকটি পরীক্ষা তুমি করতে পারো বাসায় গিয়ে, টি প্যাক রয়েছে না, টি প্যাক, ঠান্ডা পানির ভিতরে টি প্যাক দিবা, সেটি কত দ্রুত ছড়িয়ে পড়ছে দেখতে পাবা। আর গরম পানির ভিতরে টি প্যাক দিবা, দেখবা সেটা কত দ্রুত ছড়িয়ে পড়ে। দেখবা ঠান্ডা পানিতে ছড়িয়ে পড়াটা কম হবে আর গরম পানিতে ছড়িয়ে পড়াটা কি হবে, কারণ কি, ওই ঠান্ডা পানির গতিশক্তি কম আছে আর গরম পানিতে ওই কণাগুলোর গতিশক্তি কি আছে, বেশি আছে। এই জন্য গরম পানিতে বেশি দ্রুত ছড়িয়ে পড়েছে আর ঠান্ডাতে কি আছে, কম ছড়িয়ে পড়েছে। বাসায় একটা টি প্যাক নষ্ট করতেই পারো, দেখতে পারো, বাসায় গিয়ে দেখবা টেস্ট করে যে আচ্ছা ঠান্ডা পানিতে কেমন ছড়িয়ে পড়ছে আর গরম পানিতে কেমন ছড়িয়ে পড়ছে। নতুবা স্টপ ওয়াচ গুলো আসছে না মোবাইলের, দিয়ে দেখবা যে স্টপ ওয়াচ অন করে দিবা, যে ওই টি প্যাকের রংটা তোমার সমগ্র কাপে ছড়িয়ে পড়তে কতটুকু সময় লাগলো ঠান্ডাতে, আর হচ্ছে গরম পানিতে কতটুকু সময় লাগলো। সময় যেখানে কম লাগবে সেটাই তো দ্রুত ছড়িয়ে পড়েছে, তাই না? আর যেখানে সময় বেশি লাগবে সেখানে কি হবে, ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। তাহলে যদি আমরা তাপ প্রয়োগ করি, কি প্রয়োগ করি, তাহলে পদার্থের ব্যাপনার কি পায়, বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়, কাঁপতে থাকে, গতিশক্তি কি হয়, বৃদ্ধি পায়। তাহলে আন্তঃনবিক শক্তি কমে যায়, গতিশক্তি কি পায়, বৃদ্ধি পায়। ফলে তারা স্বাভাবিকের থেকে বেশি দ্রুত কি হয়, এই জন্য ব্যাপন হার কি হয়। তাহলে এই প্রশ্নটা আমি আবার বলছি, দেখেন। তাহলে আমরা বললাম কোন পদার্থকে তাপ দেওয়া হলে ওই পদার্থের কণাগুলো তাপ গ্রহণ করে কি করতে থাকে, কাঁপতে থাকে। ফলে এদের আন্তঃনবিক আকর্ষণ শক্তি কমে গিয়ে কোন শক্তি বৃদ্ধি পায়, ফলে স্বাভাবিকের থেকে এরা বেশি দ্রুত চারদিকে কি পড়ে, এই জন্য তাপ প্রয়োগ করলে পদার্থের ব্যাপনার কি পায়, বুঝছো সবাই? তাপ প্রয়োগ করলে কি বৃদ্ধি পায়, ব্যাপনার বৃদ্ধি পায়। বেশি দ্রুত, এই জন্য ব্যাপনার কি পায়। হ্যাঁ, ঠিক আছে কি বন্ধু, বুঝছেন? তাহলে আমরা এখান থেকে কোন পদার্থের ব্যাপন হার বেশি, কোন পদার্থের কম, তাপ দিলে কি হবে, সেই ঘটনাগুলো কিন্তু আমরা কি করেছি, শেষ করেছি। বুঝছেন সবাই পর্যন্ত? আচ্ছা, এখন কথা হচ্ছে কোন পদার্থের ব্যাপন হার, কোন পদার্থের কি হার, এটি খুবই ইম্পর্টেন্ট। এটা একদম পরীক্ষায় মাস্ট আসবে, গ অথবা ঘ নাম্বারে থাকবেই। দুইটা পদার্থ দেয়া থাকবে, এই দুইটা পদার্থের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি, কোনটির ব্যাপন হার কম। এমসিকিউ থাকার সম্ভাবনাও অনেক বেশি, আর পরীক্ষাতে সিকিউ যেটা রয়েছে, সিকিউ এ থাকার সম্ভাবনা অনেক বেশি। আমি যখন বই লিখেছি তখন দেখলাম যে অনেক সালে কোশ্চেন এসেছে। শুধু কি করে, যৌগের নাম ভিন্ন দেওয়া হয়, শুধু যৌগের নাম পরিবর্তন করে দেওয়া হয়, এছাড়া আর কোনো জায়গায় কি নাই, পরিবর্তন নাই। এখন কথা হলো, দুইটি পদার্থ তোমাকে দেওয়া হবে, এই দুইটি পদার্থের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি, কোনটির ব্যাপন হার কম, সেটি তুমি কি করবে, যাচাই করবে। আর যাচাই করার ক্ষেত্রে তোমাকে যেটা দেওয়া হবে, দুটেই দেওয়া হবে গ্যাসীয় পদার্থ। দেওয়া হবে কি, কারণ কঠিন তরল দিলে তো সেটা আবার কি হবে, ভিন্ন হয়ে যাবে। কঠিনের সাথে গ্যাসের তুলনা করলে ব্যাপন হার কি বোঝা যাবে, তার মানে দুটি পদার্থই। কারণ আমরা জানি কঠিনের ব্যাপন হার কম, তরলের তার থেকে একটু বেশি, গ্যাসীয় তার থেকে আরো বেশি। এখন এমন অপশন দিয়েছে যে দেখা গেল যে দুইটা গ্যাসীয়, একটা কঠিন, একটা তরল, তাহলে বের করা কি সহজ হবে? সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আগে থেকে কঠিনটাকে বাদ দিতে হবে, তারপরে তরলটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। যে দুটি গ্যাসীয় আছে তার মধ্যে কি করতে হবে, তুলনা করতে হবে, কারণ গ্যাসীয়রই তো সব থেকে কি হবে, বেশি হবে। আর এরকম তোমাদেরকে দেওয়ার সম্ভাবনা নাই, তোমাদের সব পদার্থগুলোই কি দেওয়া হবে, গ্যাসীয় দেওয়া হবে। তুমি শুধু কি করবে, এর ভরের সাথে তুলনা করবে। কার সাথে তুলনা, যার ভর কম হবে, যার কি হবে, সে বেশি তাড়াতাড়ি ছড়াবে না
দেরি করে ছড়াবে? বেশি তাড়াতাড়ি ছড়াবে, অল্প না, শেষ হয়ে যাবে। আর যার ভর কি হবে, বেশি হবে, তাকে ছড়াতে বেশি সময় লাগবে না, তার মানে তার ব্যাপনার কি হবে, কম হবে। তার মানে আমরা এখান থেকে বোঝাতে চাচ্ছি, যদি ভর যদি কি কম হয়, যদি ভর কি হয়, কম হয়, তবে কি ব্যাপন ও নিঃসরণ দুটো একই জিনিসই। তাহলে ব্যাপন ও নিঃসরণের হার, কিসের হার, নিঃসরণের হার এখানে কম আছে, তাহলে এই জায়গায় কি হবে, বেশি হবে। ভরের পাশে যে শব্দ থাকবে, হ্যাঁ, হারের পাশে তার বিপরীত থাকবে। তাহলে ব্যাপন হার বা নিঃসরণের হার কি হবে, বেশি হবে। মনে রাখেন, ভরের পাশে যে শব্দ থাকবে, হারের পাশে তার কি থাকবে, বিপরীত। বুঝছেন কি? আর এই জায়গায় যদি এবার আমি লিখি ভর বেশি, কি বেশি, তাহলে এবার হার কি হবে, তাহলে হার হচ্ছে কম। তাহলে ভরের পাশে যা, হারের পাশে তার বিপরীত, ভরের পাশে যা, হারের পাশে তার বিপরীত। কারণ এই দেখো, উদাহরণ দেখো, মনে করে এইটা একটা পাত্র নিলাম আমরা, এই পাত্রের ভিতরে মিষ্টি আছে মনে করো কয়টা, 4টা। এখানে একটা পাত্র নিলাম, সেম পাত্র, এখানে মিষ্টি মনে করো যে অসংখ্য। তোমরা তো জানো গোপাল ভাঁড় খুব মিষ্টি খায়, সেই গোপাল ভাঁড়কেও যদি তুমি মিষ্টি খাওয়ার জন্য শুরু করতে বলো, তাহলে কোন মিষ্টিটা আগে শেষ হবে? এটা খায়া তো নখ চাটা শুরু করবে, আঙ্গুল চাটা শুরু করবে, আর এখানে কি শেষেই। তার মানে এখানে ভর বেশি, তাই হার কি হয়েছে, কম। এখানে ভর কম, তাই হার কি, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তাহলে কোন পদার্থের ব্যাপন হার অথবা নিঃসরণের হার অথবা কার হার, কার উপর নির্ভর করে, তার ভরের উপর নির্ভর করে। তাহলে কোন পদার্থের, রিয়াতে দিয়ে রাখো, তাহলে কোন পদার্থের, কি পদার্থের ব্যাপন হার তার কার উপর নির্ভর করে, যদি কোন পদার্থের ভর কম হয় তাহলে তার ব্যাপন হার কি, আবার যদি কোন পদার্থের ভর বেশি হয় তার ব্যাপন হার। এটা হচ্ছে থিওরি, অর্থাৎ জাতীয় সংগীতের মতো প্রথমে দিতে হবে। কারণ কোন একটা প্রশ্নের উত্তর করতে গেলে তুমি কিসের আলোকে, কিসের ভিত্তিতে কথা বলেছো, সেটি আগে লিখতে হয়। কিন্তু আমরা কি করি, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কেবল কোন মেয়ের সাথে মনে হয় পরিচয় হয়েছে, প্রথম দিনে প্রপোজ করে দিচ্ছে, 2টা জুতার বাড়ি ফিরিয়ে দিচ্ছে, বুঝছো কি? এখন এটা ডাইরেক্ট অ্যাকশনে গেলে তো হবে না, এখানে তো তা হবে, হবে না। তোমাকে কি করতে হবে, আগে থিওরি দিতে হবে। তুমি আগে থিওরি দাও, কিভাবে এটা তুমি ব্যাখ্যা করছো, তার মূলনীতি কি, এই মূলনীতিটা আগে দিতে হবে। আগে আমরা কি দেবো, মূলনীতি, বুঝছো কি? আগে তাহলে কি দেবো, মূলনীতি, তারপরে প্রয়োগ, তারপরে কি প্রয়োগ। তাহলে মূলনীতির ক্ষেত্রে কি বললাম, কোন পদার্থের ব্যাপন হার, কোন পদার্থের কি হার, তাহলে কার কার উপর নির্ভর করে, তাহলে ভর ও ঘনত্বের উপর নির্ভর করে। বা তুমি চাইলে শুধু ভরই বলতে পারো, ভরের উপর কি করে, নির্ভর করে। যে পদার্থের ভর কি হয়, তার ব্যাপন হার, আর যদি ভর কম হয়, ব্যাপন হার বেশি। পৃথিবী এখন যে দুটি পদার্থ দেখ না কেন, আমি ভরের সাথে তুলনা করব, আর কবে এটার বেশি, এটার কম, কত করে টেনশনে যাব। জীবনকে কল্পনা করতে হবে সিম্পলের মধ্যে। অনেকে কি করে, মনে করো যে কারোর সাথে ঝগড়া লেগেছে, 2 জনের ঝগড়া, সে ঝগড়ায় এই কি করতেছে, মানে যার সাথে ঝগড়া তারও আরো যে আশেপাশে থাকে তারও নাম নিছে। তাহলে এবার দেখো তো, যদি তার আশেপাশের ব্যক্তির নাম নেওয়া হয়, তাহলে ঝগড়ার প্রতিপক্ষ কি হলো, ওই জীবনে এই ঝগড়ায় জিতবে, কোনোদিনই জিততে পারবে না। এই জন্য তোমার কারোর সাথে ঝগড়া বেঁধেছে, তুমি তার নামে যা কয় ক, ওর পাশের জনের নামে পারলে কি করো, সুনাম কও, কোনোদিনই দুর্নাম করে না। ওই যদি তোমার প্রতিপক্ষ হয়, প্রতিপক্ষ 2টা হয়ে গেল, আরেকজনের নাম কবা, প্রতিপক্ষ কটা হয়ে গেল, 3টা হয়ে গেল, আরেকজনের নেক্সট প্যাটার্নে 4টে, তুমি কেমনি জিতবা। ঠিক তেমনি এখানে দেখো, 2টি পদার্থের মধ্যে তুলনা করতে বলবে, ওই 2টি পদার্থ যারা থাকবে তার মধ্যে তুমি কথা বলবা, অন্য কোনো পদার্থকে ইনভাইট করে নিয়ে আসার দরকার নাই, এই খাল কেটে কুমির ডেকে নিয়ে আসার দরকার নাই। দেখেন, তাহলে এবার আমরা 2টি পদার্থের কথা বলি। কি কি পদার্থ, অসংখ্য পদার্থ আছে, আমরা 2টা করে পদার্থ দিই। একটা কার্বন ডাই অক্সাইড দিলাম, সব থেকে বেশি আছে, আর একটা হচ্ছে কি অ্যামোনিয়া। ভালো করে লক্ষ্য করেন, বলা হলো কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়ার মধ্যে কোনটির ব্যাপন হার বেশি, ব্যাখ্যা করো। কোনটির ব্যাপন হার বেশি, কি করো। তাহলে প্রথমে তো থিওরি দেবেন,
আমরা জানি কোন পদার্থের ব্যাপন হার তার ভরের উপর নির্ভর করে, যে পদার্থের ভর কম হয় তার ব্যাপন হার বেশি হয়, আবার যে পদার্থের ভর বেশি হয় তার ব্যাপন হার কম হয়। তারপরে দিবা কার্বন ডাই অক্সাইড এর ক্ষেত্রে, এরকম করে টান দেবেন, সুন্দর টান। এবার হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে দিয়ে দেবেন। দিয়ে এখন কার্বন ডাই অক্সাইডের কিসের, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করবেন, আণবিক ভর। তাহলে কার্বনের ভর কত, 12, কয়টা আছে দেওয়ার দরকার নাই, যোগ। অক্সিজেনের ভর কত, কয়টা আছে, 2টা। টোটাল যোগ করলে হবে কত, 44। ঠিক আছে কি? এখন এদিকে দেখো অ্যামোনিয়ার ভর, অ্যামোনিয়ার আণবিক ভর, কি ভর, আণবিক ভর সমান, তাহলে কি দিবা, 14 প্লাস 1 গুণন কত, 3 সমান কত, 17। তুমি এখানে গ্রাম লিখলেও চলবে, না লিখলেও চলবে, কোনো সমস্যা নাই। তাহলে এখানে 44 আর ওখানে কত, 17। তাহলে এখন দেখো তো এই দুটোর মধ্যে কোনটার ভর কম, অ্যামোনিয়ার ভর কম। এই শব্দটা হচ্ছে অ্যামোনিয়া, শব্দটা কি, অ্যামোনিয়া। অনেকে অ্যামোনিয়াম ভাবে, তা নয়, অ্যামোনিয়া। আর যদি এই যে এরকম থাকে তাহলে তখন হয় অ্যামোনিয়াম। ঠিক আছে কি? তাহলে আমরা বলছি কি, দেখো অ্যামোনিয়ার ভর 17 আর কার্বন ডাই অক্সাইডের ভর কত, 44। তাহলে বলো কোনটার ব্যাপন হার বেশি হবে, নিঃসন্দেহে অ্যামোনিয়ার ব্যাপন হার কি হবে, বেশি হবে। তাহলে এখানে নিচে এসে কি বলবেন, উপরের গাণিতিক হিসাব থেকে দেখা যায়, উপরে কি থেকে, কার্বন ডাই অক্সাইডের ভর কত, 44 এবং অ্যামোনিয়ার ভর কত, 17। যেহেতু অ্যামোনিয়ার ভর কম তাই তার ব্যাপন হার কি বেশি। এখন এই ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্ট আছে মাল্টি ট্যালেন্টেড, এরা কি করে, এইটা আমি বলি যে তুমি এইভাবে এ পাশে ও পাশে লিখো, তারা এটা উপরে দেয় এটা নিচে দেয়। না রে বাবা, এটা কেন আমি পাশাপাশি দিয়েছি তার একটাই কারণ, তুলনা করার জন্য। খুব সহজে যেন এর ভর আর এর ভর দেখতে পারেন স্যার, ওপর নিচে লেখার দরকার নাই। কেউ বলে স্যার ওপর নিচে দেখতে কি খুব কষ্ট, তুলনা ওপর নিচে জীবনেও হয় না। আজ পর্যন্ত কোন পার্থক্য তুমি উপর নিচ করে লিখেছো, আছে কোনো পার্থক্য উপর নিচ করে লিখেছো, লেখনি। তো এটাও তো তোমার পার্থক্যের মতোই, পার্থক্য করে দেখাচ্ছ না, এই জন্য এ পাশে আর ও পাশে লিখতে হবে। বুঝছেন কথা কি? তাহলে আমরা দুইটার ভর নির্ণয় করব, ভর নির্ণয় করে দেখব যার ভর কি হবে, তার ব্যাপন হার কম হবে, আর যার ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে। বাসায় গিয়ে এই পদার্থগুলোর ভর নির্ণয় করবেন, আর কালকে আমি এখানে ডেকে ডেকে প্র্যাকটিস করাবো, এরকম করে রেকর্ড করে ভরগুলো নির্ণয় করবেন। দেখেন এই যে অ্যামোনিয়া তো নির্ণয় করালে, আমি কার্বন ডাই অক্সাইড করাইছি, হাইড্রোজেন সালফাইড করবেন, সালফার ডাই অক্সাইড করবেন, নাইট্রাস অক্সাইড করবেন, নাইট্রোজেন ডাই অক্সাইড করবেন, সালফার ট্রাইঅক্সাইড করবেন, তারপরে ক্লোরিন করবেন, হাইড্রোজেন গ্যাস করবেন, অক্সিজেন গ্যাস করবেন। প্রশ্ন অ্যানালাইসিস করে আমি দেখেছি এই কয়টার মধ্যেই দিয়ে থাকে, এমসিকিউ থাকে। তাহলে এই ভরগুলো যদি তোমার নির্ণয় করতে করতে যদি মুখস্থর মতো হয়ে যায় তাহলে তোমার এমসিকিউ আর বের করার প্রয়োজন পড়বে না। এগুলো বাসায় সবগুলোর ভর নির্ণয় করবেন। কালকে আমি এগুলো দিয়ে দিয়ে ডাকবো আর বলবো বলো কোনটার ব্যাপন হার বেশি কোনটার ব্যাপন হার কম। সকালে ব্যাচে কিন্তু তাই করেছি, বুঝছেন কি কথা? আজকে কি কি প্রশ্ন পড়াইছি সেটা শোনো। প্রথম প্রশ্ন পড়াইছে ব্যাপন কাকে বলে, ব্যাপনের বৈশিষ্ট্য। তৃতীয় প্রশ্ন পড়াইছে নিঃসরণ কাকে বলে, নিঃসরণের বৈশিষ্ট্য। 5 নম্বর প্রশ্ন পড়াইছি ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য। 6 নম্বর প্রশ্ন পড়াইছি কঠিন পদার্থের ব্যাপন হার সবচেয়ে কম কেন। 7 নম্বর প্রশ্ন পড়াইছি গ্যাসীয় পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি কেন। 8 নম্বর প্রশ্ন পড়াইছি তাপ প্রয়োগ করা হলে পদার্থের ব্যাপন হার বৃদ্ধি পায় কেন। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন পড়াইছি দুটি পদার্থের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি কোনটির ব্যাপন হার কম। ঠিক আছে কি? কারো কোনো সমস্যা আছে? কালে কিন্তু আমি ধরবো সবগুলো, যেটা পড়াচ্ছি 9টি প্রশ্ন আমি ধরবো। ঠিক আছে।